বন্ধুদের সাথে বাজি ধরে অনিমার সাথে সম্পর্কে জড়িয়েছিল মাহির। কথা ছিল যদি 6 মাস অনিমার সাথে সম্পর্ক রাখতে পারে তাহলে মাহির যা বলবে তাদের সব কিছু মেনে নিতে হবে। কিন্তু তাদের এই কুৎসিত মনোভাব যে কারো ছোট্ট মনে গভীর ক্ষত সৃষ্টি করবে এবং তা যে কোনো দিন ঠিক হবার নয় তা তারা উপলব্ধি করেনি। অনিমা আজকে খুব খোশ মেজাজেই আছে। 6 মাস ধরে শিহাব নামের একটা ফেসবুক আইডির ব্যক্তির সাথে তার সম্পর্ক। আজকে তাদের দেখা করার দিন। এতদিন তারা এক শর্তে ছিল, যখন দেখা হবে সেটা একেবারেই হবে, আর সেটা সামনাসামনি। শিহাব তাকে আগেই বলে দিয়েছিল অনিমার ভার্সিটিতে তাদের প্রথম দেখা হবে। সেই মোতাবেক অনিমা চলল। শিহাবের পছন্দের সাদা রঙের চুড়িদার সাথে নীল চুড়ি। নিজেকে বারবার আয়নায় দেখছে, হঠাৎই তার দরজায় টোকা পড়ে। একজন সুতি শাড়ি পরা রমণী তার রুমে ঢুকল। চোখে মুখে এক অন্য মুগ্ধতা। নিজেকে বারবার পরিপাটি করে সাজিয়ে রাখতে পছন্দ তার। চুলগুলোকে সুন্দর করে দক্ষ হাতে খোপা করা। খোদা তালার নিখুঁত সৃষ্টি সে। রুমে ঢুকতেই প্রথমে চোখ পড়ল অনিমার ওপর। সে মায়াময় দৃষ্টিতে অনিমার দিকে তাকিয়ে আছে। মামুনি তুমি? আচ্ছা বলো তো আমার কেমন লাগছে? আমার চাঁদের টুকরো মা, তোকে আজকে যে দেখবে সেই তো তাকিয়ে থাকবে। অনিমা একটু লজ্জা পেয়ে বলে, মামুনি কি যে বলো না তুমি। আচ্ছা শোনো, তোমায় একটা গোপন তথ্য দিই। আমি আজকে একজনের সাথে দেখা করতে যাব, তাই আজকে এত সাজা। উক্ত রমণী চোখ ছোট ছোট করে বলল, কে সে যার জন্য এত সাজ? ভাবি জানলে কি হবে তুই জানিস? ধুর মা তো জানবেই না। যদি তুমি না বলো, আমি ওর সাথে দেখা করতে যাব, তারপর বাবার কাছে এক সময় নিয়ে আসব। যদি বাবা পছন্দ করে তো ভালো, আর না করলে বাংলা সিনেমার নায়ক নায়কের মতো পালিয়ে যাব। তারপর সাবানার মতো একখানা সেলাই মেশিন কিনবো। তারপর 2 বছর পর ওই মেশিন থেকে বড়লোক হয়ে যাব। আবার তোমাদের কাছে চলে আসবো তখন। অবশ্য মাঝে মাঝে তোমার সাথে যোগাযোগ রাখবো। তুমি আর ভাইয়া ছাড়া তো সব আমার শত্রু। হুম। তোরা এখনো কি কথা বলছিস? আর আজকে তোর ভার্সিটি নেই অনিমা? অনিমা একটু ভয়ে জড়সড় হয়ে বলে। আছে তো আম্মু, আমি এখন যাচ্ছি। বাই বাই মামুনি। বলেই তাকে একটা চোখ মেরে গেল। তোমাকে ও এতক্ষণ কি বললো অনুপমা? ও কিছু না ভাবি, ওটা আমাদের গোপন কথা, ওটা তোমাকে বলা যাবে না। ওকে, গোপন কথা লিক হলে কিন্তু খবর আছে। তখন তুমি বা আকাশ কেউই ওকে বাঁচাতে পারবে না। অনুপমা একটু হেসে বলে। তোমরা কখনো জানবে না ভাবি, এবার যাও তো। অনিমার মা মাসুমা বেগম ওখান থেকে চলে গেল। অনুপমা সিলিংয়ের দিকে তাকিয়ে বলে, ভালোবাসা অনেক কষ্টের মা। আমি চাই না তুমি কখনো সেই কষ্টের মুখোমুখি হও। এই ব্যথায় আমি গত 20 বছর ধরে আছি। 20টা বছর তার পথ চেয়ে আছি। কিন্তু যার জন্য এত যন্ত্রণা, সে তো দিব্যি সংসার করছে, অথচ আমি আজও তাকে ভালোবাসি। আপনি আমার হলেন না, এই আফসোস আমার আজীবন থেকে যাবে। চোখ ভর্তি অশ্রু আর মুখে হাসি নিয়ে আবার বলে, আপনাকে কি করে ভুলি বলুন তো? হা হা হা। অনিমার সাথে এতদিন প্রেমের নাটক করলি, আর ও বেচারি বুঝতেও পারলো না বড়লোকের মেয়েরা বুঝি এতটাই বোকা হয়। আবার ছেলেগুলো অট্টহাসিতে ফেটে পড়ল। পাশে মাহির নামে ছেলেটা মুচকি হেসে ফোন টিপেই যাচ্ছে। বন্ধুদের হাসি আর কথা বন্ধ হয়ে যাওয়ায় সে তাকিয়ে দেখল তারা মাথা নিচু করে তাকিয়ে আছে। আবার সামনে তাকিয়ে একটা ঝটকা খেল। এ যে হওয়ার নয়, তবে এমন কেন হলো? তার বেদনা ভরা মুখশ্রী মাহিরের বক্ষস্থলে অবর্ণনীয় পীড়া সঞ্চালন করল। ভেতরের আগুনটা দাউ দাউ করে জ্বালালো। মন চাচ্ছে ছুটে গিয়ে অশ্রুসিক্ত কন্যার মাথাটা বুকের সাথে চেপে রাখতে, কিন্তু সেসব কিছুই করতে পারল না। অনিমা কান্না ভেজা চোখে তার দিকে তাকিয়ে আছে। ভার্সিটিতে ঢোকার সময় গেটের কাছে এসে ওদের কথা শুনতে পায়। নিজেকে বারবার শাসালো, এ অসম্ভব, কিছুতেই হতে পারে না। পা যেন সামনে তার চলছেই না। তারপর সামনে আগাতে তারা অনিমাকে দেখে চোখ নামিয়ে নিলে আরও শিওর হয়। আপনি আমার শিহাব তাই না? মাহির কোনো দ্বিধা ছাড়াই বলে দেয়। হুম। অনিমা একটা তাচ্ছিল্যর হাসি দিয়ে বলে, আমার সাথে এমনটা করার কারণ? এমনি। আরো তো অনেক মেয়ে ছিল, তাহলে আমিই কেন? জানি না। অনিমা ঠিকই মাহিরের দিকে তাকিয়ে হেসে আছে, আর চোখে তো পানি আছেই। মাহির শুধু ওই কান্না ভেজা চোখ দুটোই দেখে যাচ্ছে। কিছু তো একটা আছে ওই চোখে।
অনিমা উল্টো দিকে ঘুরে চোখের পানি মুছে নিল। এটা কাউকে দেখাতে চায় না, একান্ত তার নিজস্ব জিনিস এটা। আস্তে আস্তে হেঁটে যাওয়া শুরু করলো। গাছের শেকড়ে পা লেগে পড়ে যেতে নিলে তার বান্ধবী মীরা তাকে ধরে নেয়। ভার্সিটিতে ঢোকার সময় অনিমাকে এমন হেঁটে আসতে দেখে তার কাছে আসে, তারপর তো পড়ে যেতে নিলে ধরে। কি করছিস তুই? দেখে চলতে পারিস না? আর চোখ মুখের এমন অবস্থা কেন? তারপর ধরে একটা বেঞ্চে বসায়। শিহাব আমার সাথে এমন কেন করলো মিরু? মানে কি বলছিস তুই? ও আসলে শিহাব নয়, ও ফাইনাল ইয়ারের মাহির। মীরা এবার একটু শান্ত কণ্ঠে বলল, কি বলো এসব? মাহির ভাই শিহাব হয় কি করে? তোর কোথাও ভুল হচ্ছে, তুই একবার মেসেজ দিয়ে জিজ্ঞেস কর না। আর কিছু জিজ্ঞেস করার নেই মিরু, উনি নিজে বলেছে আমায়। কান্নায় ভেঙে পড়া অনিমাকে মীরা সামলায়, মনে মনে বলে, এর শাস্তি তুমি পেয়ে ছাড়বে। কোথায় হাত দিয়েছো তুমি জানো না। আবারও প্রমাণ করলে পৃথিবীর সব পুরুষই কাপুরুষ হয়। না না, সবাই হয় না। আমার উনি তো কাপুরুষ নয়, তাই না? অনিমা মীরার কাঁধে মাথা রেখে কেঁদে যাচ্ছে। মীরা তাকে সান্ত্বনা দিচ্ছে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ভাই কি হবে এবার? অনিমা তো সব জেনে গেল। আকাশ জানতে পারলে এসব আমাদেরকে মাটিতে পুঁতে দিবে। চিল ইয়ার, এত প্যারা নিস না। আর আকাশ সাথে জানবে কি করে? ওর বোনও কি বলবে আমি ফেসবুক রিলেশন করে বোকা হয়েছে? মাহিরের দুই বন্ধু এসব বলে হাসাহাসি করছে আর সে মনের সুখে ফোনে লুডো খেলেছে, যেন কিছুই হয়নি। কিছুক্ষণ পর মেসেঞ্জারে ঢুকে দেখল অনিমা তার ওই আইডি ব্লক করে রেখেছে। ঠোঁটের কোণে একটু হাসি এনে আবারও ওখান থেকে মেইন আইডিতে চলে গেল। মীরা অনিমাকে ধরে ভার্সিটির বাইরে নিয়ে গেল, তারপর তাকে একটা রিকশায় উঠিয়ে দিল। আনিশাও চলে গেল। মীরা আবারও ভার্সিটিতে চলে গেল। আজকে তার একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। মাহির সেই এখনও ফোনে ব্যস্ত আছে। দুনিয়ার আর কোনো কিছুতে তার আগ্রহ নেই এই মুহূর্তে। ঠাস করে গালে চর পড়াতে মাথা তুলে তাকালো সে কল্পনাও করতে পারেনি এমন কিছু হবে। কিছু বলার আগেই গালে আবারও একটা চর পড়ল। মেহি, আমার কথাটা তো। গালে আবার একটা চর পড়ল। মাহিরের এক বন্ধু এগিয়ে এসে বলল, এই মেয়ে, তোমার সাহস তো কম না। তুমি মাহিরের গায়ে হাত দিচ্ছ। তুমি জানো না ওকে? মাহিরের দিকে তাকিয়ে মীরা বলল, শিল্পপতি মহিব তালুকদারের বিগড়ে যাওয়া একমাত্র ছেলে মাহির তালুকদার। ছেলেটা আরও কিছু বলতে গেলে মাহির হাত দিয়ে থামিয়ে দেয়। মীরা বলতে শুরু করে, আপনি আবারও প্রমাণ করলেন আপনার রক্তে কোনো পশুর রক্ত বইছে। মেহি প্লিজ। প্লিজ এই নামে ডাকবেন না। আমি আপনাকে আগেও আমার অনির দিকে চোখ তুলে তাকাতেও নিষেধ করেছি, কিন্তু আপনি ঠিক সেই কাজটাই করলেন যা আমি নিষেধ করেছি। আপনার শুধু অনি আমাকে ভুল বুঝবে তা তো আমি হতে দিব না। আপনি আগেও যেমন আমার কেউ ছিলেন না, এখনো কেউ না, আর ভবিষ্যতেও থাকবেন না। গুড বাই। মীরা যাওয়া শুরু করলে মাহির এসে তাড়াহুড়ো করে বলে, আমি আমি তোকে সব বলছি। প্লিজ বাড়ি ফিরে চল লক্ষ্মীটে। কোথায় যাব আমি? কার কাছে যাব? আমি একটু আগে কি বললাম শুনতে পেলেন? আপনি বা আপনারা কেউ আমার না। আমি এতিম, আমি অনাথ, কিন্তু তা বলে আমি অবলা নই যে কারো দয়ায় থাকতে হবে। শাট আপ ইয়ার, আমি এসব কিছু শুনতে চাই না। আমি বলছি তোকে একটু শান্ত হয়ে আমার সাথে বস কোথাও। মাফ করবেন, আমাকে এখন যেতে হবে। তারপর মীরা চলে গেল। মাহির শত বলেও তাকে থামাতে পারল না। অনিমা বাড়িতে চলে গেল। কাউকে কিছু না বলে সোজা রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। অনুপমা দেখল কিন্তু কিছু বলল না। পরে গিয়ে জিজ্ঞেস করে নিবে। অনিমা বালিশে মুখ চেপে কাঁদতে লাগলো। বাহিরে তার কান্নার কোনো আওয়াজই যাচ্ছে না, তাই কারো আসার দরকার পড়েনি। বলতে লাগলো, কেন করলেন এমনটা আমার সাথে? কিসের প্রতিশোধ নিলেন? আপনাকে ভালোবাসায় কি শুধু আমার দোষ? এত মেয়ে আছে, তারপরেও কেন আপনি আমাকে নিয়ে খেললেন? আপনাকে যদি ভেতরে ক্ষতগুলো দেখাতে পারতাম, তাহলে হয়তো কাউকে ধোকা দেওয়ার কথাও ভাবতেন না আপনি। আপনি জানেন আপনাকে নিয়ে এতদিনে কত স্বপ্ন সাজিয়েছি আমি? জানবেন না, কারণ আমি আপনাকে কখনো তা জানতে দিব না। অনিমা উঠে আলমারির কাছে গেল। তারপর ভেতর থেকে একটা বক্স বের করলো। সেখান থেকে একটা জিনিস বের করে দেখতে থাকলো। প্রথমে নিল একজোড়া কাচের চুড়ি। 2 মাস আগে মীরার সাথে একটা মেলায় গিয়েছিল। দুজনের ইচ্ছে ছিল শুধু ঘুরে দেখবে, কিন্তু মেয়েদের চোখ তো আর চুড়ি থেকে সরে না। মন বারবার বলে ওটা নে, এটা তোরই জন্য। তেমনই একজোড়া নীল রঙের কাচের চুড়ি দেখে কিনে নিল।
হাতের সামনে ধরে দেখলো শুধু। মীরা বলল। কাগজটা খুলে একটু হাতে পড়ে দেখ। অনিমা একটু মুচকি হেসে বলল। না, শিহাবের নীল রং খুব পছন্দের। আমরা প্রথম দেখা করার কয়েকদিন পর কোথাও ঘুরতে গেলে এটা ওকে পরিয়ে দিতে বলবো। তখন ও যে কি খুশি হবে তুই ভাবতেও পারবি না। মীরা একটা শ্বাস ছেড়ে বলল। আচ্ছা, আমার ভাবার দরকার নেই, তুই ভাবলেই হবে। এখন এটা কিনে চল। তারপর দুজনে টাকা দিয়ে চলে আসলো। অনিমা ওটার দিকে তাকিয়ে আবারও চোখ বন্ধ করে কেঁদে দিল। তারপর একটা কালো রঙের শার্ট ধরল। এটাও সে শিহাবের জন্য কিনেছিল। কোনো একটা মুভিতে নায়িকাকে বলতে শুনেছিল ছেলেদের কালো শার্টে মারাত্মক সুন্দর লাগে। ব্যাস, সেও ঠিক করলো শিহাবের জন্য কালো রঙের শার্ট কিনবে, আর তারপর পরে দেখা করার বাহানায় প্রাণ ভরে দেখবে। অনিমা শার্টটা বুকে জড়িয়ে অঝরে কাঁদতে লাগলো। ঠাস করে মীরার গালে একটা থাপ্পড় পড়ল। সেও যেন এসবের জন্য প্রস্তুত ছিল না। দূর থেকে কুকুরের ডাক ভেসে আসছে। নিশুতি রাত, সাথে নিস্তব্ধ বেলায় ফাঁকা মাঠে আওয়াজটা একটু জোরেই শোনালো। মীরা কিছু না বলে গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। তোমার ভাই সাহস হয় কি করে মীরা আমার বোনের সাথে এমন করার? আকাশ, আমি জানতাম না ওটা মাহির তালুকদার ছিল। জাস্ট শাট আপ। তুমি খুব ভালো করেই জানো আমার অনিমার গুরুত্ব ঠিক কতটা। তোমরা দুই ভাই বোন প্ল্যান করেই করেছো, তাই না? বলো, উত্তর দাও। আকাশ, অনি আমার বেস্ট ফ্রেন্ড হয়। ওর সাথে এমন কিছু করার কথা আমি চিন্তাও করতে পারি না। আর আপনি খুব ভালো করে জানেন ও বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক নেই। প্লিজ চুপ করো। তোমার এই ফালতু প্যাচালের সময় আমার কাছে নাই। লিসেন, ইটস ওভার। আমাদের মধ্যে যা কিছু ছিল আজ থেকে সব শেষ। মীরা অবাক হয়ে আকাশের দিকে তাকালো। সে তো চাইতো আকাশ যাতে অনিমাকে সাপোর্ট দেয়, তাই সব কিছু বলে দিয়েছে। কিন্তু এমন কিছু হবে সে কল্পনাও করেনি। মীরা মুচকি হেসে বলল। বেশ, আপনি যখন চাইছেন তাহলে সব হবে। আসি তাহলে, ভালো থাকবেন। মীরা দৌড় দিয়ে চলে গেল। আকাশ তার যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। পেছনে ফিরলে হয়তো মীরা আকাশের চোখের জলটা দেখতে পেত, কিন্তু আকাশ তো সে রাস্তা খোলা রাখেনি। পকেট থেকে একটা সিগারেট বের করে আগুন ধরিয়ে টান দিতে দিতে উল্টো দিকে হাঁটা ধরল। মীরা হেঁটে হেঁটেই হোস্টেলে এসে পৌঁছালো। রাতের খাবারের জন্য দেখলো ভাত আছে, সাথে একটা ডিম ভাজার জন্য ফ্রেশ হয়ে কিচেনে গেল। আকাশের কথাই একটু ভেঙে পড়েনি, চোখে পানি অবধি আসতে দেয়নি। রুমমেটটাকেও কিছু বুঝতে দেয়নি। শুধু খাওয়ার সময় কেন যেন চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। একজনকে কথা দিয়েছিল সে কিছুতেই কাঁদবে না, তাহলে আজকে কেন? রুমমেট তাহিয়া মীরার সামনে এসে বলল। কি রে, কি হয়েছে তোর? খাবারের সামনে কাঁদছিস কেন? মীরা গলা স্বাভাবিক করে বলল। আসলে আসার সময় বোম্বাই মরিচ নিয়ে এসেছিলাম। ওটা একটা মুখে লাগাতে ঝালে চোখ দিয়ে পানি বের হলো, এছাড়া কিছুই না। ও, ওকে। তারপর তাহিয়া চলে গেল। মীরা মনে মনে ভাবল। কথা দিয়েছিলেন কখনো ছেড়ে যাবেন না, সে আপনি আগে চলে গেলেন। সত্যি, পুরুষ মানুষ আসলেই অদ্ভুত। এতে বিশ্বাস করলেন তো ঠকলেন। মীরা একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবারও খাবার মুখে দিল। অনিমা, দরজা খোলো মা। অনিমা কাঁদতে কাঁদতে ওগুলো নিয়েই ঘুমিয়ে পড়েছিল। অনুপমার ডাকে তার ঘুম ভাঙল। তারপর তাড়াহুড়ো করে সে সব কিছু আলমারিতে রেখে নিজেকে ঠিক করে দরজা খুলল। কি রে, কখন থেকে ডাকছি, দরজা কেন খুললি না? একটু ঘুমিয়েছিলাম মামুনি, তুমি কিছু বলবে? আরে খাবি না? রাত হলো তো, নয়তো তোর মা আবার ঝাঁটা নিয়ে আসবে। রাত হয়ে গেছে, একটু দাঁড়াও, এক দৌড়ে ফ্রেশ হয়ে এসে এক দৌড়ে খেতে চলে যাব। আচ্ছা, কিন্তু তোর চোখগুলো লাল হয়ে আছে কেন? ঘুমিয়েছিলাম তো তাই হয়তো। তুমি যাও না। মাসুমা বেগম চিৎকার দিয়ে ডাকছে। এবার না গেলে খুন্তির বাড়ি সব অনিমার পিঠে পড়বে। আয় আয়, তাড়াতাড়ি আয়। অনুপমারও চলে গেল। খাবারের পর অনিমা নিজের রুমে চলে আসলো। ভালো লাগছে না তাই বারান্দায় এসে দাঁড়ালো। হঠাৎই ফোনটা বেজে উঠল। ফোন ধরে দেখলো আননোন নাম্বার। ধরবে নাকি ধরবে না ভাবতেই ফোন কেটে গেল। আবারও আসলো। অনিমা এবার রিসিভ করে বলল। আসসালামু আলাইকুম। অদ্ভুত, কল করে কথা কেন বলছেন না? আরে ফোন কেন দিলি ভাই? ওকে কিছু বলতে হবে না, আল্লাহ হাফিজ। স্রোতস্বিনী, অনিমার চোখ ঝাপসা হয়ে উঠল, মাথাটা কেমন ভনভন করছে। দুজনেই কিছুটা সময় চুপ থাকলো। অনিমা নিজেকে শান্ত করে কাপা গলায় বলল। আপনি কেন ফোন দিয়েছেন আমায়? আমাদের মধ্যে তো সবকিছু শেষ করে দিয়েছেন আপনি, তাই না?
আই জাস্ট হেট ইউ। আর কখনো কোনো দিনও আমায় ফোন দিবেন না আপনি। কথাগুলো বলেই ফোন কাটতে নিলে শুনতে পায়। বিরক্ত হচ্ছে খুব। একসময় তুমি আমার জন্য ব্যাকুল হয়ে থাকতে। দেখুন শিব, মিস্টার মাহির, আপনার সাথে কোনো কথা বলার ইচ্ছে বা রুচি কোনোটাই নেই আমার। তাই দয়া করে আর কখনো আমায় ফোন দিবেন না। আচ্ছা, কিন্তু আমি একটা জরুরি কথার জন্য তোমাকে কল করেছিলাম। ভাবছি তোমার আর আমার সব জুসি স্পাইসি অ্যান্ড সুইট সুইট কথার স্ক্রিনশটগুলো আমি তোমার বাবার ফোনে পাঠাবো। কি বলো, ভালো হবে না? অনিমার মাথায় আকাশ ভেঙে পড়ে। কি বলছে এগুলো? এগুলো বাবার কাছে পাঠাবে তাহলে তো তাকে কেটে নদীতে ভাসিয়ে দিবে। আমার আগেই বোঝা উচিত ছিল, পুরুষ মানুষ কখনোই ভালো হয় না। অনিমার কথা টেনে মাহির বলল। না, কখনো হয় না। হ্যাঁ, আর তার উপযুক্ত উদাহরণ হচ্ছেন আপনি। একটা একটা গুন্ডা, বদমাইশ, মহিষ, গাধা, গাভীর সব আপনি। আরও কিন্তু অনেক কিছু বাদ থেকে যায়। হ্যাঁ, ও সবই আপনি। কোন দুঃখে যে আপনাকে ভালোবাসতে গেলাম আমি। তার থেকে রাস্তার পাগলকে ভালোবাসলেও সে আমায় বুঝতো। আপনার মতো ঠকবাজ হতো না অ্যাটলিস্ট। আচ্ছা, তাহলে কালকে তোমার সাথে এক পাগলের সম্পর্ক করিয়ে দেবো, কেমন? আপনি ফোন কাটুন, আপনার সাথে কোনো কথা বলতে ইচ্ছুক নই আমি। কথাটা বলতে অনিমার গলা ধরে আসলো। মাহির বুঝলো কি না জানা নেই, কিন্তু বিপরীতেই বলল। কালকে যেন ভার্সিটিতে ঠিক টাইমে দেখে। তোমাকে দিয়ে আমার অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। আপনার আবার গুরুত্বপূর্ণ কাজ? হাসালেন। অনিমা খানিক বিদ্রুপ করেই বলল। সেটা আসলেই দেখতে পারবে। বলেই ফোনটা কেটে দিল। অনিমার রাগে ফোনটাকে বিছানায় ফেলে এক চিৎকার দিল। সকালে মীরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টিউশনে গেল। তার ছাত্রীটা পড়ালেখায় খুবই ভালো, তাই তাকে পড়িয়ে শান্তি পায়। আর একটা কোচিং সেন্টারে পড়ায়, তাতেই তার একজনের দিনকাল চলে যায়। পরিবারের সবাই থেকেও কেউ নেই তার, যার থাকার কথা সেই নেই, তাই ওই পরিবারটাও তার নেই। তালুকদার বাড়ি অনেক আগেই ছেড়েছে সে। 3 বছর হলো আর ও বাড়ি ফিরে যায়নি। অনেক রাগ, অভিমান, ক্ষোভ নিয়েই বাড়ি ছেড়েছে। কলেজে উঠেই অনিমার সাথে দেখা, তারপর আস্তে আস্তে বন্ধুত্ব। অনিমা অনেকবার ওর কাছে ওর পরিবারের কথা জিজ্ঞেস করেছে, বারবারই এড়িয়ে গেছে, নয়তো কথা ঘুরিয়ে দিয়েছে। কখনো জানতেও দেয়নি মাহির তার ভাই হয়। হঠাৎ একটা মেয়ে এসে বলল। কি রে মীরা, এবার নাচে তুই আর অনিমা থাকবি না? হ্যাঁ, আজকের নাম লিখিয়ে আসতাম। দাঁড়া, অনেককে একটা কল করিনি। মীরা কল দিয়েও ওপাশ থেকে রিসিভ হচ্ছে না। ফোন তুলছে না রে। আরে তুই দেওয়া আর ও দেওয়া একই, তুই দিয়ে দে না। কিন্তু আরে কিছু হবে না, আমাদের সাথে গ্রুপ ডান্সে একটাই থাকবি তোরা, আর তোদের দুজনের একটা থাকবে, কি বলিস? মনি, বুঝতে পারছিস না, অনির মুড ভালো নেই। আমার সাথে পরে রাগারাগি করবে। ওকে, তোরা যা ভালো মনে করিস, কিন্তু মনে রাখিস আজকে কিন্তু লাস্ট ডে, সো তাড়াতাড়ি জানাস কি করবি। আচ্ছা, অনির সাথে কথা বলে জানাচ্ছি। ও হ্যাঁ, হামসা আপু কিন্তু মাহির ভাইয়ের পারফরমেন্স করবে, জানিস? কি ভাব, মাহির ভাই হামসা আপুর সাথে ডান্স করবে? নেভার, এটা হতেই পারে না। আরে এত রেগে যাচ্ছিস কেন? তারা নাচলে সমস্যা কি? ভার্সিটি সবাই জানে তারা একে অপরকে ভালোবাসে, তাহলে সমস্যা কি? মীরা অবাক হয়ে বলল। ভালোবাসে? না না, মাথা খারাপ হয়ে গেছে তোর। মাহির ভাই ওই মেয়েটাকে ভালোবাসে? এমন ভাবে বললি যে মাত্র তুই দুনিয়াত আসলি। হামসা আপু সুন্দর, স্মার্ট, ভালো না বাসার কি আছে? মাহির ভাইয়ের মতো হ্যান্ডসাম একটা ছেলে তাকে ডিজার্ভ করে। মীরা নিজের রাগটা কন্ট্রোল করে মনিকে বলে। আচ্ছা তুই চলে যা, তোর সাথে পরে কথা বলছি। তারপর মনি মীরার থেকে বিদায় নিয়ে চলে গেল। মীরা সেখানেই দাঁড়িয়ে ভাবতে লাগলো। হঠাৎই শুনতে পায়। কি ভাইয়ের এত রূপ বিশ্বাস হচ্ছে না বুঝি? মীরা পিছনে তাকিয়ে দেখলো আকাশ দাঁড়িয়ে আছে। মীরা তাকে ইগনোর করে চলে যেতে নিলে আকাশ তার হাত ধরে নেয়। পালাচ্ছ তাই না? সত্যি কথাগুলো তোমার সহ্য হচ্ছে না। মীরা একটু দাঁতে দাঁত চেপে বলল। কালকে আমাদের ব্রেকআপ হয়ে গেছে, বোধহয় আপনি ভুলে গেছেন। যাক, কোনো সমস্যা নেই। নাক বরাবর একটা পাঞ্চ মারলেন না, আপনার কি হাল হবে বুঝতেও পারবেন না। আপনি খুব ভালো করে জানেন আমি মারামারি কতটা পারফেক্টলি করতে পারি। মীরা মুখ থেকে যেন আগুন আর চোখ থেকে লাভা বের হচ্ছে। গালগুলো লাল হয়ে আছে, মনে হচ্ছে জীবন্ত আগ্নেয়গিরি। আকাশ মীরার হাত ছেড়ে দিল। মীরাও সময় ব্যয় না করে চলে গেল। আকাশ তার হাতের দিকে তাকিয়ে বলল। আমার বিড়াল দেখে আমার উপরেই মিউ মিউ করছে। অনেক উন্নতি হয়েছে জানেমান,
আই লাইক ইট। হঠাৎ শাহিন নামে একটা ছেলে আসলো। এবারের নির্বাচনে কিন্তু তোকেই দাঁড়াতে হবে আকাশ। মাহির তো থাকবে না, তাই তোর কোনো প্রতিদ্বন্দ্বীও থাকবে না। মাহির থাকবে না মানে? হ্যাঁ, ও তো বললো। ওর কথা বাদ দে তো, তুই হবি নেক্সট লিডার, তাও কোনো কম্পিটিশন ছাড়া। সেটা নিয়ে এনজয় কর না। মাহির কোথায় তুই জানিস? ভার্সিটিতে আসার পর তো দেখিনি। তুই ওকে দিয়ে কি করবি? ওকে, তুই লাইব্রেরিতে যা, আমি পরে জয়েন করছি। বলেই তাড়াহুড়ো করে ক্লাসের দিকে গেল। ক্লাস খুঁজেও পেল না, ভাবলো হয়তো অনিমার ক্লাসে গিয়েছে, সেখানেও পেল না। দরজা থেকে মীরাকে আসতে দেখল। মীরার তাকে এ সময় এখানে দেখে কপাল কুঁচকে এলো। মীরার দিকে এগিয়ে বলল, তোমার ভাই কোথায়? কেন, তাকে পেলে মারবেন বুঝি? আকাশ একটু বিরক্তি নিয়ে বলল, তোমার মুখে ভালো কিছু আসে না, তাই না? আপনার মতো গুন্ডা মারামারি ছাড়া আর কি করতে পারে? আকাশ এবার একটু অবাক হয়ে বলল, আমি গুন্ডা? সন্দেহ আছে? আকাশ মীরার দিকে একটু এগিয়ে বলে। তোমাকে তো আমি পরে দেখে নিচ্ছি। মীরাও তার মুখোমুখি দাঁড়িয়ে বলে। সামনেই আছি, দেখে নিন। আকাশ চোখ গরম করে তাকিয়ে চলে গেল। আকাশ যাওয়ার পর মীরা হাঁপ ছেড়ে বাঁচল। মীরা জানে মাহির অনিমার সাথে দেখা করতে যাবে, অনিমাই তাকে জানিয়েছে, তাই আকাশকে মাহিরের কথা বলেনি। নদীর পাড়ে মৃদু বাতাস বইছে, উত্তাল ঢেউ, দূরের দুটো নৌকাও চলাচল করছে। নদীর ওপারে ধানের ক্ষেত বাতাসের সাথে পাল্লা দিয়ে তাদের নৃত্য প্রদর্শন করছে। কাঁচা পাকা ধান গাছের নৃত্য খানা দেখলে কোনো নৃত্যকলাবিদও মুখ লুকিয়ে লজ্জায় চলে যেত। আবারও কিছু বুনো হাঁস এসে তার ওপর পড়ছে। নদীর এপারে থাকা রমণীর কাছে ওপারটা বেশি সৌন্দর্যমণ্ডিত মনে হচ্ছে। হবে নাই বা কেন? এপারে সৌন্দর্যের দিকে তো ঘুরেও তাকাচ্ছে না। এপারে প্রকৃতির মাঝে এ নিয়ে এক বিদ্বেষ প্রকাশ পেল, আর ওপার থেকে প্রকৃতিও তাদের অহংকার দেখাতে ব্যস্ত। হঠাৎই রমণীর পেছনে এক পুরুষের আগমন হলো। প্রকৃতির বোধ হয় তাকে দেখে একটু কৌতূহল জাগলো, তাই তারা নিজের দ্বন্দ্ব ছেড়ে শান্ত হয়ে পুরুষটির দিকে অধীর আগ্রহে তাকিয়ে রইল। অতি সুন্দরী রমণীর পাশে এ পুরুষকে তারা কিছুতেই মানতে পারছে না। পুরুষটিকে বলা রমণীর প্রতিটি কথা শোনার জন্য তার অস্থির কিন্তু শান্ত আছে। নদীটা বোধ হয় তাদের এই ঈর্ষা দেখে মুচকি হাসছে। হঠাৎই পুরুষটি বলে উঠল, স্রোতস্বিনী। নদীর এ উপনাম রমণী ডাকার জন্য নদীও বেজায় চটেছে। প্রবাহিত নদীর উত্তাল ঢেউগুলোকে হঠাৎ শাওরে গর্জন মনে হলো। নদীর মাঝের তরণীর মাঝিও বুঝি বেজায় বিরক্ত হলো। রমণী উল্টো ঘুরে তাকালো, অধীর আগ্রহে তার মুখখানা দেখার জন্য। প্রতীক্ষিত পুরুষটির কৌতূহল নিভল। সন্ধ্যাকালের নিভু নিভু আলোর মতো কিঞ্চিত অনুজ্জ্বল আলোর মতো মুখখানা দেখে পুরুষটি মনে মনে ব্যথিত হলো। ষড়যন্ত্রটা একটু চেপে শুধালো, কেমন আছো? বহুদিন ধরে চেনা পুরুষটিকে দেখে তার উচ্ছ্বাসিত হয়ে তার আমোদ করার কথা, কিন্তু হৃদয়ের এক সুপ্ত বাসনা কোনোভাবেই বিপরীত পাশের মানুষটাকে দেখতে চায় না। তাই হৃদয়টিকে আচ্ছা এক ধমক দিয়ে চুপ করিয়ে দিল। প্রতি উত্তরে বলল, ভালো, আপনি কেমন আছেন? পুরুষটিও মাথা নাড়িয়ে তার ভালো থাকার কথা জানান দিল। আমায় কেন ডেকেছেন? খুব ব্যস্ত নাকি? মাহিরের কথায় অনিমা একটু বিরক্ত বোধ করল। আমার কাছে এত সময় নেই যে আপনার সাথে বেশ গল্প করে কাটিয়ে দেব। যা বলার তাড়াতাড়ি বলুন, কাজ আছে আমার। আমি 1 বছরের জন্য ইউকে চলে যাচ্ছি। অনিমা এবার মাহিরের দিকে তাকায়, তার যে কথাটা বিশ্বাসই হচ্ছে না। সেটা আমায় কেন বলছেন? সময়টা বেশিও হতে পারে। কেন যাচ্ছেন? বাবার বিজনেস আর আমার মাস্টার্সের জন্য। বেস্ট অফ লাক। মাহিরের চোখ দুটো অনিমার ওপরই আছে, কিন্তু অনিমা চোখটা আশেপাশে নাড়াচ্ছে। আই লাভ ইউ। হোয়াট? আই লাভ ইউ। এটা আবার কোন নাটক? আই এম সিরিয়াস। তা তো আপনি কালকে অবধিও ছিলেন। দেখো, আমি তোমাকে ভালোবাসি, এটাই ফাইনাল। ভালোবাসা আর আপনি? আচ্ছা বাদ দিন, আমার সাথে এত বড় গেম খেলার কারণটা কি? সেটা এখন তোমাকে আমি বলতে পারবো না। অনিমা এবার এক পা করে মাহিরের সামনে এগিয়ে যায়। মাহিরও পিছিয়ে যায়। রাগে অনিমার চোখে পানি চলে এলো। মাহিরের শার্টের কলার ধরে বলে, যখন বলতেই পারবেন না তাহলে ডেকেছেন কেন আমায়? হ্যাঁ, আমি কি একটা খেলনা যে আপনি আপনার ইচ্ছে মতো আমাকে নিয়ে যা খুশি তাই করবেন? আমি মেয়ে বলে কি আমার কোনো ইমোশন নেই? ভালোবেসেছিলাম আমি আপনাকে, আর আপনি আমার থেকে মজা নিয়েছেন। কি দোষ ছিল আমার বলুন? এখন আপনি মুখ বন্ধ কেন রেখেছেন? জবাব দিন। আমার চোখের পানির
আপনার কোনো দাম নেই? হ্যাঁ, অনিমা মাহিরকে ছেড়ে মাটিতে বসে পড়ে, নিচের দিকে তাকিয়ে শুধু চোখের পানি ফেলে। মাহিরও তার সামনে বসে পড়ে, দুহাতে অনিমার মুখটা তোলে। দুজনের চোখ দুজনের দিকেই আবদ্ধ হয়ে আছে। মাহির অনিমার কপালের একটা প্রেমের পরশ দিয়ে বলে, একটু অপেক্ষা কর জান, সব কিছু জানতে পারবি। মাহির অনিমার কপালে কপাল ঠেকিয়ে রাখে। অনিমা আস্তে আস্তে উর্দুতে বলে, तुम कहते हो तुम्हें फूल पसंद है, पर जब फूल खिलते हैं उन्हें तोड़ लेती हो। तुम कहती हो तुम्हें बारिश पसंद है, पर जब बारिश होती है तुम छुपती फिरती हो। तुम कहती हो तुम्हें हवा से मोहब्बत है, पर जब हवा चलती है तुम खिड़कियां बंद कर लेती हो। मैं उस वक्त से डर सी जाती हूँ जब तुम कहती हो मुझे तुमसे मोहब्बत है। গ্রামের এক কোণে ধান ক্ষেতের কাছে বাঁশের খুঁটি দিয়ে ওপরে খেজুর পাতা দিয়ে ছাউনি দেওয়া চারপাশে খোলা এক ঘরে কন্যার নৃত্য চলছে। নিচে মেঝেতে বসে দুজন তা প্রবল আগ্রহ নিয়ে দেখছে। হাতে ধরে রেখেছে টেপ রেকর্ডার, সাথে রবি ঠাকুরের গান বাজছে। ঘুঙ্গুরের ছন্দে নাচের প্রতিটি মুদ্রাই যেন নতুন প্রাণ ফিরে পেল। নৃত্যের এ প্রতিটি ছন্দে যুবতীর এক মোহনীয় সৌন্দর্য ফুটে উঠেছিল। তার পায়ের প্রতিটি পদাঙ্কের দিকে চেয়ে যে কোনো কবি সাহিত্যিক অনায়াসে দু চারখানা কবিতা রচনা করতে পারবে। মেঝেতে বসে থেকে দুজনেই খুব গভীরভাবে তার নাচ দেখছে। একজন কিশোরী পাখি আর অন্যজন তারই ছোট বোন তনু। তাদের এখন মুখ্য কাজটা হলো যুবতী নৃত্যের প্রতিটি তাল ছন্দ তাদের মনে গেঁথে নেওয়া। এ কাজ না হলে তাদের আজকে দিনটা সম্পূর্ণ হবে না, নয়তো রজনীর নিদ্রায় কোনোভাবেই তাদের কাছে ধরা দিবে না। হঠাৎই তনুর চোখ গেল একটু দূরে দাঁড়িয়ে থাকা এক পুরুষের দিকে। বয়স তার 25 হতে পারে। সে যাই হোক, সে তীব্র তৃষ্ণা নিয়ে নৃত্যরত কন্যার ভঙ্গিমা লক্ষ্য করতে থাকল। কন্যার প্রতিটি চাহনি, তার ঘুঙ্গুরের শব্দ তার বক্ষের তীরের মতো বিচ্ছে। সে জানে ওদিকে পা বাড়ালে নিশ্চিত মৃত্যু তার দিকে ধেয়ে আসবে, কিন্তু মন মস্তিষ্কের এই লড়াইয়ে সে মনকেই জিততে দিল। তাৎক্ষণিকভাবে মস্তিষ্ক থেকে জবাব আসলো, মেনে নিলাম এ হার, মাঝে মাঝে হেরেও জিতে নেওয়া যায়। মনকে জিজ্ঞেস করলে সে বলে, এ জিতের সুবিধা তুমি পাবে না কো ভাই। এ সুধা পান করা যে বড়ই বিষাদময়। পুরুষ এত গভীর পর্যবেক্ষণ যে কোনো নারীকেই ভেতর থেকে নাড়িয়ে দিতে পারে, কিন্তু নিত্যরত কন্যার মধ্যে তা লক্ষ্য করা গেল না। সে যে এখনো অবধি তার দেখা পায়নি। হঠাৎই তনুর কথায় যুবতী নৃত্য থেমে যায়। অনুভু, তোমারে ওই লোকটায় দেখছে। তনুর কথায় তার যুবতী ধ্যানে ছেদ পড়ে। পেছনে ফিরতেই তার ছোট্ট হৃদয় নাড়িয়ে তোলে। পুরুষটিও তাদের দিকটা বুঝতে পেরে তাকে বেশ কিছুক্ষণ দেখছে। কোনো পুরুষ এমন মোহনীয় দৃষ্টিতে তাকে দেখছে তা ভেবে তার অন্তরিক্ষ কেঁপে উঠল। তার ঘন পাপড়ির ভেতরে পাথরি মণি দুটো বড় আকর্ষণীয়। পলকহীনভাবে যুবতীর দিকে তাকাতেই যুবতী খানিক ভড়কে গেল। হঠাৎই পাখি চিৎকার দিয়ে বলল, সর্বনাশ বুবু, এ তো তালুকদার বাড়ির ছোট ছেলে। উনি এই গ্রামে পা রেখেছেন কেন? কাকাবাবু জানলে তো ওনার গর্দান নিয়ে নিবে। পাখির কথায় যুবতী অনুপমার অন্তরিক্ষে কাঁপন ধরল। হঠাৎই পুরুষটি তাদের দিকে এগিয়ে আসলো, গম্ভীর কিন্তু মায়াময় কণ্ঠে বলল, হ্যালো, আমি ডক্টর এমদাদুল তালুকদার, আপনাদের অপোজিটের তালুকদার বাড়ির ছোট ছেলে। তার হাত বাড়ানো অনুপমার পছন্দ হলো না যেন। সে খুবই শান্ত আর মধুর স্বরে বলল, আসসালামু আলাইকুম। তার এমন বাণীতে ডাক্তারের বক্ষ পিঞ্জরে আলাদা শিহরণ এসে ধরা দিল। এমন মধুর কণ্ঠ শুনে কিছু মুহূর্তের জন্য তার হার্টবিট মিস হলো যেন। হাতটাকে গুটিয়ে নিয়ে সালামের জবাব দিল। অপর পাশ থেকে আবারও শোনা গেল, আপনি এখানে কেন এসেছেন? আপনি জানেন না এখানটায় আসা আপনাদের নিষেধ? জানি বইকে, কিন্তু নিজ গ্রামের ঘুরে দেখার স্বাদটা না মিটিয়ে পারলাম। সদর ডাক্তারি পাশ করে বেরিয়েছে, আবার কবে এখানে আসা হবে কে জানে। নিজের কর্মজীবনে ব্যস্ত হয়ে যাব, তাই একটু মনের খোরাক মেটাতেই এই আয়োজন। বোধহয় চেয়ারম্যান সাহেব আমার এ আবদারে বাধা দিবেন না। আপনি জানেন আব্বা জানলে আপনার কি অবস্থা হবে? আপনাকে মেরে বস্তাবন্দি করে আপনার বাড়ির সামনে রেখে আসবে। তখন কি হবে আপনি বুঝতে পারছেন? কন্যাকে দেখে ডাক্তারের চিত্ত যতটা না পুলকিত হয়েছে তার থেকে বেশি নিরাশ হয়েছে চেয়ারম্যানের মেয়ে এটা শুনে। কিছুক্ষণ আগেও যাকে নিয়ে মনে মনে শখানেক কবিতার ছন্দ রচনা করল তা যে ক্ষণিকেই ধূলিসাৎ হয়ে গেল। এ যে হওয়ার নয়।
তারপরও অবাধ্য মন অযাচিত ভাবনায় মশগুল আছে। তনুর কথায় তার ভাবনার ছেদ পড়ে। অনুভু, ডাক্তারে তোমারে পছন্দ হয়েছে? দেখো কেমন চাইয়ে আছে। তনুর এমন কথায় দুজনেই অপ্রস্তুত হয়ে পড়ে, নয়তো এতক্ষণ দুজনেই চোখে চোখে তাদের প্রেমপত্র আদান প্রদান করত। হঠাৎই হৈ হৈ করতে করতে 10-12 জন লোক তাদের সামনে আসে। অনুপমার বুক কাঁপে তাদের দেখে। ভেবেই নিয়েছে তারা ডাক্তারের কোনো অনিষ্ট করে দিবে। যদি আব্বা জানে তো ডাক্তার বাঁচতে দিবে না। কেন যেন অনুপমার বুক ফেটে কান্না আসলো। লোকগুলোকে যে গিয়ে কথা শোনাবে সে সাহসটুকুও যে তার নেই। এমদাদুল অনুপমার দিকে তাকাতেই চমকে যায়। এ কি, মেয়ের কি চোখে জল নাকি? কিন্তু কেন? কিসের বিরহ তার? তবে কি সে তার জন্য ভয় পেয়ে গেল নাকি? আচ্ছা, ছলছল চোখ কারো এত সুন্দর হতে পারে? না না, এ মেয়ের জন্য চোখের পানি নিষিদ্ধ করা উচিত। যদি সে কাঁদে তবে তাকে কঠিন শাস্তি দিতে হবে। এ যে বড়ই অন্যায়, ঘোর অপরাধ। কখনো যেন তার চোখের জল না আসে সেই ব্যবস্থাই দরকার। আচ্ছা, শফিক থাকলে নিশ্চয়ই বলতো। শোন, সামনের বইমেলায় না একখানা বই আনবো ভাবছি। ওই মেয়ের দিকে তাকিয়ে আমার প্রবন্ধ ঠিকই উঠে আসবে। নিজের ভাবনায় নিজেকেই ধিক্কার জানায় এমদাদুল। বলে, না না শফিক, কোনো দিনও কখনো তাকে দেখবে না। আমি দেখতেই দেব না। এই মেয়ের জন্য কারো সামনে যাওয়া আজ থেকে নিষিদ্ধ করে দেব। হঠাৎই কর্কশ গলার আওয়াজে তার ধ্যান ভাঙ্গে। তোমার সাহস কি করে হয় মাটিতে পা রাখার? তুমি কি তোমার শেকড় ভুলে গেছো? মফিজ মিয়ার এমন কথায় অনুপমা ভয় পেয়ে যায়। ডাক্তার আবারও তার ভীতু চেহারা দেখে ধ্যানে পড়ে, কিন্তু সে ধ্যান বেশি সময় স্থায়ী হলো না। মফিজ মিয়া কর্কশ শব্দ শুনে এমদাদুল বড়ই ক্রুষ্ট হলো। তার মন ভরে আর এ ভীতু রমণীকে দেখা হলো না। অনুপমা সহসা এগিয়ে বলল, মফিজ ভাই, ওনাকে ছেড়ে দিন না। উনি দ্বন্দ্বের কিছু জানেন না। আপনাকে না ভাবলেও চলবে অনুপমা, এর ব্যবস্থা চাচাই করবে। অনুপমার নামটা সুন্দর এমদাদুলের হৃদয়ে এক আচানক ধাক্কা খেল। চোখ বন্ধ করে মনে মনে বলল, হ্যাঁ বিংশতিপূর্ণা, আপনার এই বিচলিত কণ্ঠ যে বড়ই পীড়াদায়ক। দয়া করে এ অধমকে আর আপনি কখনো ক্ষমা করবেন না। এ যে আপনার উদ্বেগের কারণ। কিন্তু মনের কথা মনেই রয়ে গেল, মুখে আর আনা হলো না। মফিজ এমদাদুলের বাহু ধরে বলে, চলো তোমাকে চাচা জানের কাছে নিয়ে যাই। অনুপমা এগিয়ে বাধা দিতে গেলে এমদাদুল হাত দিয়ে ইশারায় বাধা দেয়। বাহু খান ঝাঁকিয়ে দিয়ে বলে, আমি নিজেই যেতে পারি, বকরির মতো টানতে টানতে নিতে হবে না। মফিজের মেজাজ আরও তড়িৎ বেগে বাড়তে লাগলো, কিন্তু কিছু না বলে ডাক্তারকে নিয়ে হাঁটা দিল। বহু পুরনো দিনের বাড়ি, বিশাল রাজকীয়ভাবে একটা ভাব আছে এবং বাড়ির প্রতিটি কোণায় যেন আভিজাত্যে ভরপুর। বাড়িটি মানুষকে যেন সেই আভিজাত্য মুড়িয়ে রেখেছে। নানা বিশাল জীবন কারণেই, কিন্তু তাদের চলন বলনে ঠিকই বিলাসিতা লক্ষ্য করা যায়। বাড়ির সামনে বিশাল উঠান, কাজের লোকগুলো যে যার কাজে বহাল আছে। গাছপালা, হাঁস মুরগি, গরু মহিষের দেখার জন্য আলাদা লোক রাখা। বাড়িতে ঢুকতেই বিশাল হলরুম, তার একপাশে বড় একখানা বড় চেয়ারের ডাইনিং টেবিল। কারো শোবার ঘরে আজ অবধি বাহিরের কেউ ঢোকেনি, তাই তার সম্পর্কে কেউ বলতে পারবে না। সব কিছুতেই আভিজাত্যের ছোঁয়া। বাড়ির উঠোনে চেয়ারম্যানের জন্য রাজকীয় কারুকাজের এক চেয়ার, সেখানেই বসেই সে তার মিটিং সালিশ করে থাকে। বাড়ির অন্দরের কাজের লোক ছাড়া কেউই ঢুকতে পারে না। সেদিনও চেয়ারম্যান এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে বসে বলছে, হঠাৎই এক অপরিচিত ছেলেসহ মফিজকে আসতে দেখে তার ভ্রু কুঁচকে যায়। পেছনে তো অগ্নি শর্মা হওয়া জনতা আছেই। মফিজ এসেই বলল, চাচা যান, এ হলো তালুকদার বাড়ির ছোট মিয়া। একথা শুনেই চেয়ারম্যান আসলাম শেখের পায়ের রক্ত মাথায় উঠল। পাল্টা কিছু করার আগেই এমদাদুল কণ্ঠে মেজাজটাকে দমালো। আসসালামু আলাইকুম কাকা, আমি ডাক্তার এমদাদুল তালুকদার, সদ্য ডাক্তারি পাশ করলাম। আসলে একটু কয়েকদিনের জন্য বাড়িতে আসলাম, তাই ভাবলাম একটু গ্রামটা ঘুরে দেখি, কিন্তু এখানে এসে বুঝতে পারলাম এ যে বড়ই অন্যায়। এমদাদুল কথাটা বলেই চোখ নামিয়ে নিল। কেন আসলে এখানে? জানো না এখানে তোমাকে আসা নিষিদ্ধ? জানি কাকা, কিন্তু বহুদিনের গ্রাম দেখার স্বাদটাকে দমিয়ে রাখতে পারলাম না। আসলে ছোটবেলা থেকেই তো গ্রামের বাইরে, তাই আমি ভাবলাম। এমদাদুলের এমন সত্য স্পষ্টবাদিতে চেয়ারম্যান প্রসন্ন হলো যেন। মফিজরে যাইতে দে। শোনো পোলা, আর কখনো
এ আমাগো এরিয়ায় যেন না দেখি। আর পুরুষ মানুষ এমন কথায় কথায় চোখ নামাইয়া রাখা ভালো লক্ষণ না। পুরুষ হইবে সিংহের মতো। মফিজ তাকে বাধা দিয়ে বলে, কিন্তু চাচা যান। যাইতে দে মফিজ, উঠতি বয়সী পোলা, দেশের ভবিষ্যৎ ডাক্তার। দেশের সম্পদ তো আমরা নষ্ট করবার পারি না। অনুপমা ভীতু চোখে গুটি গুটি পায়ে তার আব্বাদানের সামনে আসলো। তাকে দেখে শেখ সাহেবের মুখে চওড়া হাসি ফুটল। আমার আম্মাজান, আপনি কই আছিলেন? এত সময় থেকে খুঁজি। আব্বা, আমি ওই জমির দিকে ছিলাম পাখি তনুর সাথে। এনাকে আমি আগে দেখেছি। মফিজ ভাইকে বললাম আপনার কাছে না নিয়ে আসতে, কিন্তু সে তো আপনার অবধি না এনেই থামবে না। চেয়ারম্যান বিরক্তি নিয়ে মফিজের দিকে তাকায়, আবারও হাসি মুখে অনুপমাকে বলে, ও বুঝে নাই আম্মা, এবারের মতো মাফ করে দেন। আপনি ঘরে যান না, আপনার আম্মাই ডাকে। আচ্ছা আব্বা। অনুপমা এক পলক এমদাদুলের দিকে তাকিয়ে ঘরের উদ্দেশ্যে চলে গেল। এমদাদুলও সালাম দিয়ে বেরিয়ে আসতে চাইলে পিছনে ঘুরতেই শুনতে পায়, চেয়ারম্যান সাহেব, মাইয়ার বয়স তো 20 হইল, বিয়া দেবেন না? আমার কাছে ভালো পাত্র আছে, পোলাই ব্যবসায়ী, বিঘা বিঘা জমি আছে। মাইয়া এত তাড়াতাড়ি বিয়ে দিতাম না মাতব্বর, আরও কিছুদিন কাছে রাখুম। আগেও বলছি এই বিষয়ে কিছু কবা না, অন্য কিছু থাকলে কও, নয়তো চলে যাও। একটু গম্ভীর আর রাগ মিশ্রিত কথাটা সম্পূর্ণই এমদাদুল শুনতে পেল। মনে মনে বলল, এমন কঠিন হৃদয়ের মানবের কাছে আপনাকে চাইব কি করে বিংশতিপূর্ণা। মাসুমা বেগমের ধাক্কায় অনুপমার ভাবনার বিচ্ছেদ ঘটে। কি গো, এখানে বসে কি ভাবো? কিছু না ভাবি, কিছু বলবে? এখন ওই 20 বছর আগে পড়ে আছো নাকি? যার জন্য এত কষ্ট, সে তো দিব্যি সুখেই আছে। কাউকে কষ্ট দিয়ে কেউ সুখে থাকে না ভাবি, সেও নেই। তুমি ওসব ভেবো না তো। 20টা বছর পার করলে তার জন্য কি হলো তাতে? সে তো আর ফিরল না, অন্য কাউকেও জায়গা দিলে না, এভাবে একা একা কাটিয়ে দিলে জীবন। আর তোমার বয়সী সবার ছেলে মেয়ে বিয়েও দিয়ে দিয়েছে। তোমাদের কি বোঝা হচ্ছে গো ভাবি? মাসুমা বেগম সাথে সাথে মুখে হাত দিয়ে বলে, ও মা, এ কেমন কথা? এমন কথা মুখেও আনবে না বলে দিলাম। কখনো কি আমার ব্যবহারে এমন কিছু পেয়েছো? তাহলে পুরনো কথা কেন তুলছ? থাকি না আমি এমন? আরো কিছু বছর না হয় অপেক্ষা করলাম, বা হাসরের দিনে একেবারে একসাথে দেখা হলো, কেমন হবে ব্যাপারখানা বলো তো? কি যে বলো না তুমি। আচ্ছা, আর এমন বসে না থেকে নিচে চলো, সন্ধ্যায় মেহমান আসবে। অনুপমা মুস্কি হেসে বলল, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। মাসুমা বেগম তার মাথায় স্নেহের হাত বুলিয়ে চলে গেল। অনুপমা ছলছল চোখে কিন্তু মুখে হাসি রেখে বলল, আপনার হাতে অন্য কারো হাত, আপনার কাঁধে অন্য কারো মাথা, চোখ জুড়ে তার জন্য মুগ্ধতা। আপনার সন্তান তার কোলে কি করে সহ্য করি বলুন তো? এ কোন অগ্নি পরীক্ষায় ফেললেন আপনি আমায়? তোমার পথে ঝরল আশা, বুকে রইল ব্যথার ভাষা, স্বপ্ন ভাঙা শূন্য প্রাণ, প্রেমের সুরে বিষাদ গান। অনুপমা চোখ মুছে ঘরের বাহিরে চলে গেল। আজকে সকালে অনিমার সাথে মীরা তাদের বাড়িতে প্রথমবার এলো। কারণটা হলো অনুপমার থেকে নাচ শেখা। মীরা কিছুতেই আসতে চায়নি, কারণ তার আকাশের মুখোমুখি হওয়ার কোনো ইচ্ছে নেই। কিন্তু অনিমার জেদের জন্য পারল না। এক বুক ভয় নিয়ে বাড়ির ভেতরে ঢুকল। ড্রয়িং রুমের সোফায় চুপটি করে মাথা নিচু করে বসে রইল। একটু নড়লেই হয়তো বড় কোনো দুর্ঘটনা হানা দিবে। অনিমা গেল মাসুমা বেগম আর অনুপমাকে খুঁজতে। একটু পরই তাদের দুজনকে নিয়ে আসলো। তাদের আসতে দেখে মীরা উঠে দাঁড়ালো আর সালাম দিল। তারাও মীরার এ শান্ত স্বভাবের মনে মনে খুশি হলো। মীরা অনুপমাকে দেখে তার দিকে শুধু তাকিয়ে থাকলো। নিম্ন স্বরে অনুপমাকে বলল, আন্টি, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি। করো, এতে আবার এত দ্বিধার কি আছে? মীরা অনুপমার এ কথায় কিছুটা সাহস পেল। আস্তে করে বলল, আপনাকে আমার চেনা চেনা লাগছে, আমাদের কি আগে কোথাও দেখা হয়েছে? কি যে বলিস না তুই, মামুনি তো কখনো বাড়ির বাইরে পাই রাখেনি, তাহলে তুই দেখবি কি করে? বাড়ির বাহিরে পা রাখেননি মানে? অনুপমা ওদের এ প্রশ্নের পর্ব শেষ করার জন্য তাড়া দিয়ে বলে, আরে ওসব কিছু না। তোমরা কিসের জন্য আসলে জানো? ও হ্যাঁ, নাচ শেখার জন্য। আচ্ছা চলো আমরা রুমে যাই। অনুপমা ওদের তাড়া দিয়ে ওখান থেকে চলে গেল। মীরা বুঝল অনুপমা খুব দক্ষতার সাথে তার প্রশ্ন এড়িয়ে গেছে। মাসুমা বেগম নিচের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস নিয়ে দুদিকে হালকা করে মাথা নাড়ল। মীরা চোখের সেটা এড়ালো না।
অনিমা মীরাকে নিয়ে অনুপমার ঘরের দিকে চলে গেল। অনুপমা ঘরে বিছানায় বসে মেঝেতে পা বিছিয়ে বসে থাকলো। পুরনো স্মৃতি মস্তিষ্কে হানা দিতেই চোখগুলো ঝাপসা হয়ে এলো। মেমোরি বারবার বার্তা পাঠানোর পরও স্মৃতিকে সে ডিলিট করতে রাজি না। অনুপমা বিড়বিড় করে বলল, যদি আপনি আমার হতেন তাহলে কি হতো বলুন তো? না না, কিছুই হতো না। শুধু দুনিয়া আরেক রোমিও জুলিয়েট পেত, লায়লা মজনু পেত, শিরি ফরহাদ পেত, যাদের বিচ্ছেদে আবার প্রজন্মের পর প্রজন্ম কাঁদত। দেশে দেশে গৃহযুদ্ধ হতো, বিশ্ব আরেক বিশ্বযুদ্ধ দেখত। না না, আপনি আমার কখনোই হতে পারতেন না। মামনি আসবো? অনিমার ডাকে অনুপমার ঘোর কাটে। চোখটা ভালো করে মুছে বলে, হ্যাঁ হ্যাঁ, এসো। অনুপমা উঠে তার সেই পুরনো টেপ রেকর্ডারটা বের করে। আজও নাচে, তার এটাকে দরকার হয়। অনুপমা সেটা দেখে মুচকে হেসে আলতো হাতে ওপরের ময়লা ঝেড়ে ফেলে। ওরাও রুমে এসে বসলো। অনুপমা ওদের সিলেক্ট করা গানটা বাজালো। ফুল হাতার ব্লাউজ, নাকে ছোট একখানা নাক ফুল, পায়ে শব্দহীন নূপুর, হাতে একজোড়া সোনার চুড়ি, কানে ছোট দুল, গলায় চিকন চেইন, সুতির একখানা সাদা শাড়ি। পুরোই পারফেক্ট গৃহিণী লাগছে তাকে। কিন্তু না আছে নিজের গৃহ আর না আছে নিজের কোনো সংসার। কিন্তু তার চলন বলন কর্ম সব কিছুতেই যেন আভিজাত্যে ঘেরা। মীরার কাছে অনুপমাকে এক রহস্য মানবী মনে হয়, যা ভেতরে আছে লুকায়িত বড় রহস্য। এর ভেদ শুধু অনুপমাকেই করতে হবে। গান বাজানোর সাথে সাথেই শাড়ির আঁচলটাকে খুব সুন্দর করে গুছিয়ে কোমরে গুজল। মীরা মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে আছে। তারপর দুজনেই রেডি হয়ে অনুপমার দেখানো ছন্দেই নাচটা তুলল। দুজনেই খুব সুন্দর করে কিছু সময়ের মধ্যে সবটা তুলতে পারল। কিন্তু কেন যেন তাদের কাছে অনুপমাটাই ভালো লাগছে। আজকে ভার্সিটির প্রোগ্রাম আছে। যে যার মতো সেজে ভার্সিটিতে সকাল 10টার মধ্যে উপস্থিত হলো। পুরো ভার্সিটি নতুনভাবে সেজে উঠেছে। প্রতিটি কোণা থেকে এক অপার সৌন্দর্য প্রকাশ পাচ্ছে। মানব সৃষ্ট সৌন্দর্য ছাপিয়ে গিয়েছে নিজস্ব সৌন্দর্যের কাছে। বহু পুরনো বিদ্যাপীঠ দেশের প্রাণ ধরে কেউ কেউ। প্রতি বছর হয় অজস্র শিক্ষার্থীদের হাসার কারণ আর কাঁদবার কারণ। কারো কারো হয় প্রশান্তির কারণ, আবার কারো কারো হয় দীর্ঘশ্বাসের কারণ। যা না যায় মুখে বলে বোঝানো, আর না যায় নিজের অনুভূতিকে বোঝানো। এমনি একদিন অনিমার জীবনেও এসেছিল, কিন্তু সেদিন সে প্রশান্তির হাসিটাই হেসেছিল। আরও বেশি আনন্দ দিয়েছিল যখন জানলো তার প্রিয় বান্ধবীও একই জায়গায় পড়ার সুযোগ পেয়েছে। আজকে এতদিন পরও কেন যেন ভার্সিটিকে নতুন লাগছে। কিন্তু অনিমার মনে তো আগেই আধার নেমে আছে। সে আধারের মাঝে এত রঙিন আনন্দ আয়োজন তার কাছে বৃথা মনে হচ্ছে। কোনোভাবে আজকের আনন্দের সামিল হতে তার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, কিন্তু মীরার জন্য পারল না। তাকে সে কিছুতেই এমন অন্ধকার মুখে থাকতে দিবে না। তাই তার আবদার মেটাতে আজকে আসা। গোলাপি শাড়ি, টানা চোখে সুন্দর করে কাজল, পাতলা ঠোঁটে হালকা করে লিপস্টিক, কানে ঝুমকো, হাতে সাদা চুড়ি। মেকআপের সিটে ফোঁটাও নেই, কিন্তু তাতেও যে সৌন্দর্য কমতি নেই কোথাও। আরে বাহ, সুন্দরী এমন একা একা যাচ্ছ কোথায়? আমাদেরকেও তো একটু পাত্তা দাও। ভার্সিটিতে ঢোকার সময় পেছন থেকে কথাগুলো কানে আসলো অনিমার। সবাই ভেতরের দিকে, গেটের কাছে কিছু বকাটে ছেলেরা। অনিমা ওপর থেকে স্বাভাবিক থাকলেও ভেতরে ভয় পেতে থাকলো। চোখে জল এসে গেল। আল্লাহর কাছে বারবার করে সাহায্য চাইছে। কোনো মতে নিজেকে সামলে জোরে হাঁটা দিল। আবারও শুনতে পেল, একা একা গেলে যে কত ছেলের নজর পড়বে সুন্দরী, আমাদের সাথে আসো তুমি। কথাটা বলেই ছেলেটা অনিমার হাত ধরতে নিলে এক উড়ন্ত বাঁশের টুকরো এসে তার মাথায় পড়ে। ছেলেটার সাথে সাথে চিৎকার দেয়। তার সঙ্গীগুলোও তার কাছে দৌড়ে আসে। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে একটা ছেলে অনিমার দিকে তেড়ে আসে। এই বল, কি করেছিস তুই? এটা কিভাবে ওর মাথায় মারলি? ঠিক তখনই একটা জুতা এসে তার মুখে পড়ে। অনিমার পেছনে এসে মাহির দাঁড়ায়। মাহিরকে দেখে ছেলেগুলোর হুঁশ উড়ে যায়। অনিমার ওপর চিৎকার করা ছেলেটার সামনে এসে ছেলেটার শার্টের কলার ঠিক করে বলে, হ্যাঁ, কে যেন বলছিলে, তারপর কি হলো? কন্টিনিউ কর। ভাই, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। ছেলেটা মাহিরের সামনে হাত জোর করে বলে, কি ভুল করেছিস যে মাফ করতে হবে? ভাই, ওই মেয়েটা শুভকে মেরেছে, সেটাই জিজ্ঞেস করলাম। ছেলেটার কথা শুনে অনিমার চোখ বড় বড় হয়ে গেল। এ কি বলছে এসব? সে কখন মারল? মাহির অনিমার দিকে তাকিয়ে মনে মনে বলে, এভাবে তাকায় না জান,
মরে যাবো যে। কিন্তু পরক্ষণে মাথা থেকে এসব ঝেড়ে ফেলে। আগে এগুলোকে সাহায্য করতে হবে। ছেলেটার দিকে আবারও তাকিয়ে বাঁকা হেসে বলে, মারলাম তো আমি, তাহলে ও কখন মারলো? আমি মারার আগে নাকি পরে? ছেলেটার এখন যায় যায় অবস্থা। নিজেকে মাহিরের থেকে কোনোভাবে ছাড়িয়ে নিতে পারলে এই জীবনে আর কোনো মেয়ের দিকে তাকাবে না, মনে মনে পণ করছে সে। কি হলো বল? এবারের মতো মাফ করে দেন ভাই, আর কখনোই ওই মেয়ের দিকে তাকাবো না। এই মেয়ে কি হ্যাঁ? আজকের পর থেকে ওকে যেখানে দেখবি সম্মান দেখাবি, আর ওকে ভাবি ডাকবি, মনে থাকবে? এই মেয়ে বলায় মাহিরের সব থেকে বেশি গায়ে লাগছে, তাই ছেলেটার গলাটাকে জোরে চেপে ধরেছে। ছেলেটার চোখ উল্টে পানি বের হওয়ার উপক্রম। শুভর কাছে থাকা অন্য ছেলেগুলো ওকে ছাড়াতে চলে আসলো। কোনো মতে মাহিরকে বুঝিয়ে ছেলেটাকে ছাড়িয়ে নিল। ওকে জোরে ধাক্কা দেওয়ার জন্য সিটকে দূরে পড়ল। সে সেখানেই গলা ধরে বেহুশ হয়ে পড়ল। অন্যান্য ছেলেগুলোও তার কাছে গেল। মাহির অনিমার কাছে এসে তার হাত ধরে ছেলেগুলোর সাথে থাকা একটা ছেলেকে ডেকে বলে, আবির, ওদের বলে দে আমার কলেজের উপরে যে নজর দেবে তাদের জীবনটা আমি নিয়ে নেব। এমন কথায় ছেলেগুলো একটু না অনেকটাই ভয় পেয়ে গেল। নিজেদেরকে কোনোভাবে সামলে সেখান থেকে পালালো। মাহির শক্ত করে অনিমার হাত ধরেছিল, চোখ দুটো বুঝে নিজেকে শান্ত করলো। অনিমা যে তার সাথে, এদিকে তার কোনো খেয়াল নেই। কিন্তু অনিমা যে ভয়ে যাই অবস্থা। মাহিরকে কিছু বলার সাহস অবধি পাচ্ছে না। হাতটা ছেড়ে যে পালাবে সেটুকুও পারছে না। এমন একটা পরিস্থিতিতে সে নিজেকে স্বাভাবিক করতে পারছে না। তার জন্য কেউ এতটা ডেসপারেট হতে পারে এ সে কোশমিনকালেও ভাবেনি। তাহলে কি মাহির তাকে সত্যি ভালোবাসে? না, অনিমা আর ভাবতে পারছে না। এসব ভাবতে ভাবতে খেয়াল করলো মাহির তার হাত ছেড়ে দিয়েছে। সে মাহিরের দিকে তাকালো, কিন্তু মাহির তার দিকে না তাকিয়ে বলে উঠল, ভেতরে মীরা আছে, ওর কাছে যাও। অনিমা এক পলক মাহিরের দিকে তাকিয়ে বলল, ছেলেগুলোকে এভাবে মারলেন কেন? মাহিরের মাথায় রক্ত উঠে গেল। অনিমার কাছে সে এসবের কৈফিয়ত দিতে মোটেও রাজি না, কিন্তু মুহূর্তে ভীষণ রকমের রেগে আছে, যা দেখে অনিমাও ভয়ে কাঁপাকাঁপি করছে। কিন্তু নিজেকে মাহিরের সামনে ধরা দিচ্ছে না। নিজের জেদ বজায় রেখে মাহিরের সাথে কথা বলছে। অনিমা আবারও বলে ওঠে, কি হলো? ওদের সাথে এমন কেন করলেন? বেচারা একটু হলেই তো মরে যেত, তখন তার দায় কে নিত? মাহির এবার কিছুতেই নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। অনিমাকে টেনে নিয়ে এক গাছের সাথে দাঁড় করায়, বলে, ওদের জন্য দরদ উতলে উতলে পড়ছে, তাই না? যদি ওরা তোমার কোনো ক্ষতি করে দিত, তোমার হাত ধরতো, তখন কি সেটা সহ্য করতে পারতে? বলো, পারতে? ভাই ছাড়ুন, আমার লাগছে। করছেনটা কি আপনি? এটা একটা পাবলিক প্লেস। আপনি ছেলে মানুষ, তাই আপনার কোনো দোষ থাকবে না, কিন্তু আমি তো মেয়ে। আমার কি কি হবে একটু বুঝতে পারছেন আপনি? সো কিপ ডিস্টেন্স। অনিমা হন হন করে ওখান থেকে চলে গেল। মাহির তার চলে যাওয়ার দিকে তাকিয়ে বলল, আমি থাকতে তোমাকে একটা তুলু স্পর্শ করতে পারবে না মাই লাভ। কথাটা বলে একটা বাঁকা হেসে ওখান থেকে চলে যায়। ড্রেসিং রুমে সব মেয়েরা নিজেদের মতো রেডি হচ্ছে। অনিমার সাজসজ্জা অতটুকুই ছিল। সে শুধু মীরাকে খুঁজতে এসেছে। মীরাও আজকে একই গেট আপে আসার কথা। নিজেদের মধ্যে একটু প্র্যাকটিসের দরকার আছে। তাদের আলাদাও নাচ আছে। হঠাৎ জানতে পারলো তাদের আরও একটা নাচ তুলতে হবে, কারণ অন্য একটা গ্রুপের মেয়েরা নাকি নাচবে না। আর এখানে নাকি তাদের সাথে দুজন ছেলেও থাকবে, আর তাদের মুখে মাস্ক দিয়ে ঢাকা থাকবে। কপাল থেকে নাক অবধি এক কালো মাস্ক থাকবে, যাতে শুধু চোখ দুটো দেখা যায়। এবং মীরা আর অনিমাকেও একই মাস্ক পরানো হবে, এবং কালারটা শুধু সাদা। তার থেকেও বড় কথা, তাদের কাপল হয়ে নাচতে হবে। অনিমার তো শুনেই হাত পা কাঁপাকাঁপি উঠে গেল। মনে মনে ভাবছে মাহির একবার জানতে পারলে এমন কিছু হবে, তাহলে সকালে যা হলো তার থেকে বড় কিছু হবে। অনিমা হাজার টেনশনের মধ্যেও প্র্যাকটিস করতে থাকলো। মাঝে মাঝে ভুল হচ্ছে, কিন্তু সাথে সাথে ঠিক করে নিচ্ছে। অনিমা নিজেই প্র্যাকটিস করছে। তার এখনও মীরার সাথে দেখা হয়নি। পুরো রুমে অন্য মেয়েরা যে যার মতো প্র্যাকটিস করছে। মীরা লাইব্রেরি থেকে ড্রেসিং রুমের দিকে যাওয়া শুরু করলো। হঠাৎ করে পেছন থেকে কেউ একজন তার হাত টেনে একটা ক্লাসরুমে ঢুকে দরজা আটকে দিল। মীরা ভয় পেয়ে চোখ মুখ খিচে সামনে থাকা ব্যক্তির শার্ট খামচে ধরল। পিট করে চোখ খুলল। চোখ খুলেই বড় বড় চোখে সামনের মানুষটির দিকে দেখতে থাকলো। কোনোভাবেই ভাবেনি একে এখানে দেখবে। অবশ্য তার সাথে এমন কিছু করার সাহস আর কারো হবে না।
আকাশ রক্তচক্ষু নিয়ে মীরার দিকে তাকিয়ে আছে। শাড়ি পরায় পেটের কিছু অংশ উন্মুক্ত হলো। আকাশ সেখানে আলতো করে হাত দিয়ে আস্তে আস্তে পেছনে হাত নিতে থাকে। আকাশের এমন কাজে মীরার পুরো শরীর জমে বরফ হয়ে যায়। মুখে কিছু বলতে পারছে না, অসহায় দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আর আকাশ তার দিকে এখনও তেমন রাগী চেহারায় তাকিয়ে আছে। হঠাৎ হাতে চাপ বাড়িয়ে মীরাকে নিজের খুব কাছে টেনে নেয়। মীরা নিজের ভার রাখতে আবার তার শার্ট আঁকড়ে ধরে। এবার নিজেই আকাশের দিকে রাগী চোখে তাকিয়ে বলে, এটা কেমন অসভ্যতা? কোনো ম্যানার্স নেই আপনার মধ্যে? তোমার তো খুব ম্যানার্স, তাই তো শাড়ি পেট দেখাতে পড়েছ। আকাশের কথায় মীরা চমকে যায়। আকাশের শার্ট ছেড়ে হাত দিয়ে ঢাকার চেষ্টা করে, কিন্তু আকাশের জন্য পারে না। এখন কেন ঢাকতে চাইছো? পুরো ভার্সিটিকে তো দেখানো শেষ। আকাশের কথা শুনে মীরার চোখে পানি চলে এসে আকাশ দেখল ভরা চোখে পানি চিকচিক করছে, একটুখানি ছুঁয়ে দিলেই পড়ে যাবে। আকাশের খুব হাসি পাচ্ছে। আসলে মীরাকে কেউ দেখেনি, সে আগে থেকেই লাইব্রেরিতে ছিল, কিন্তু আকাশ তাকে বকা দেওয়ার জন্যই এসব বলছে। মীরা কয়েকবার আকাশের হাতটা সরাতে চাইল, কিন্তু আকাশের জন্য পারল না। হাতটা সরান বলছি। আকাশ কিছু না বলে দুই হাঁটু ভাঁজ করে বসল। তারপর পকেট থেকে সেফটি পিন বের করে এমনভাবে সবটা গুছিয়ে দিল যাতে আর শরীরের কোনো অংশ না দেখায়। তারপর উঠে দাঁড়িয়ে গেল। মীরা কিছু না বলে চলে যেতে নিলে আকাশ পেছন থেকে বলে, রাতের প্রোগ্রামের জন্য রেডি থেকো যান। মীরা ভ্রু কুঁচকে বলে, মানে? সেটা না হয় রাতেই দেখতে পাবে। মীরা কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। একটু পর আকাশও মুখ দিয়ে শেষ বাজাতে বাজাতে চলে গেল। ড্রেসিং রুমে গিয়ে দেখল অনিমা মনমরা হয়ে এক কোণে বসে আছে। মীরা তার দিকে এগিয়ে গেল। মীরার মনে একটা প্রশ্ন, সেটা অনিমাকে না জিজ্ঞেস করে শান্ত হবে না। কাছে গিয়ে বলল, কি হয়েছে? কিছু না। কোথায় ছিলি তুই? জানিস কি হয়েছে? আমার সাথে আরো দুজন ছেলে আজকে নাচবে এবং আমাদের সবার মুখে মাস্ক থাকবে। আমার তো ভাবতেই হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। মীরা মনে মনে বলল। তাহলে কি আকাশ তখন এটাই বললো? আবার অনিমাকে জিজ্ঞেস করে, তুই জানিস কোন ছেলেগুলো? আমি জানলে কি আর এত টেনশন করতাম? আচ্ছা, যা হবে দেখা যাবে। আমাদের সাথে বাজে কিছু করতে আসলে নাক ফাটিয়ে দিব। আমি তোর মতো মারামারি পারি না। আমি পারি তো, কিছু হবে না। তোকে কেউ ছুতেও পারবে না। অনিমা মনে মনে বলে, আমার সব থেকে বড় ভয় মাহিরকে নিয়ে। যদি সকালের মতো কিছু করে তো ভার্সিটিতে মুখ দেখাবো কি করে আমি? মীরা অনিমাকে ধাক্কা দিয়ে বলে, এত ভাবিস না প্লিজ, নে বাদাম খা। অনিমা নিয়ে ওগুলো খাওয়া শুরু করে। মীরা এবার আস্তে আস্তে জিজ্ঞেস করে, আচ্ছা অনি, একটা কথা জিজ্ঞেস করি, যদি কিছু মনে না করিস? এত ফর্মালিটি কি আছে, বলে ফেল। তোর আর তোর মামুনির চেহারা এক কেন? তোর সাথে তোর ভাই বা আঙ্কেল আন্টির কিছু মিল নেই তাহলে, কিন্তু তোর চোখের কালার ভিন্ন, পাত্রী আইস। এমন তো তোদের কারণে। এটা আমিও ভেবেছি জানিস, কিন্তু কাউকে জিজ্ঞেস করা হয়ে ওঠেনি। ভেবেছি মামুনি বাবার বোন, তাই হয়তো তার থেকেই এসেছে। ও আচ্ছা। মীরা আর ওকে ঘাটল না, সে নিজের মতোই সব ভেবে নিল। সন্ধ্যার পর তাদের প্রোগ্রাম, কিন্তু সারাদিন আরও অনেক কিছু ছিল। শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে উঠল। এশার নামাজের পর মীরা অনিমাদের গ্রুপ ডান্স হলো। দেশাত্মবোধক সঙ্গীতে তাদের পারফরমেন্স সবার নজর কাড়ল। এরপর ছেলেদের ডান্স ছিল। একে একে অন্য অন্য সবার পারফরমেন্স শেষ হলো। এরপর আসলো সেই মহেন্দ্রক্ষণ। কর্তৃপক্ষ থেকে বলা হলো ভার্সিটির নতুন পুরাতন শিক্ষার্থীদের অংশগ্রহণ হবে এ পারফরমেন্সে। একটা মেয়ে এসে অনিমা মীরার কাছে দুটো মার্কস দিয়ে গেল। তারাও সেটা পড়ে নিল। মীরা নিজেকে মনে মনে প্রস্তুত রেখেছে, যেই থাকুক না কেন অসভ্যতামি করলে একেবারে পঙ্গু করে ছাড়বে। কিন্তু অনিমা তো নার্ভাস হয়ে আছে, হাত পায়ে কাঁপাকাঁপি অবস্থা। তারপর দুজনে হেঁটে স্টেজে উঠল। ঠিক সেই সময় স্টেজের সব লাইট অফ হয়ে গেল। সব লাইট গিয়ে পড়ল অডিয়েন্সের ওপর। মীরা নিজেকে স্বাভাবিক রেখেছে, কিন্তু প্রচণ্ড নার্ভাস হয়ে আছে। ঠিক তখনই গান বেজে উঠল। पहले भी मैं तुमसे मिला हूँ, पहली दफा भी मिलके लगा, तूने छुआ जख्म को मेरे, मरहम मरहम दिल पे लगा, पागल
पागल है थोड़े बादल बादल है दोनों खुल के बरसे भीगे आ जरा पहले भी मैं तुमसे मिला हूँ पहली दफा भी मिल के लगा तूने छुआ जख्म को मेरे मरहम मरहम दिल पे लगा। তখনই ছেলে দুটো এসে তাদের পিছনে দাঁড়ালো। অনিমার পেছনে ছেলেটা এক হাত পিছন থেকে চেপে তার দিকে নিয়ে গেল। এত নড়াচড়া করো না শোনা। চেনা কণ্ঠ শুনে অনিমার চোখ খাড়া হয়ে গেল। মাহিরকে সে কোনোভাবেই এখানে আশা করেনি। অন্যদিকে আকাশও মীরার সাথে একই কাজটা করলো। মীরাও কম না, হিল দিয়ে আকাশের পায়ে জোরে চেপে ধরল। আকাশ চোখ মুখ খিচে রাখলো। মীরার কানের কাছে মুখ নিয়ে বলল, যত ব্যথা দাও সহ্য করব, কিন্তু তোমাকে কারোর সাথে সহ্য করব না। আই সোয়ার, আপনি যদি আমি এর থেকে বেশি শান্তি না দিই তাহলে আমার নাম মীরা নয়। আই লাইক ইট বেবি। বেবি বাই ফুড। আপনার কি অবস্থা করে পারফরমেন্স শেষ হলে আপনি ভাবতেও পারবেন না। আমি ভাবতে চাইও না। আকাশ আর মাহির ওদের দুজনকেই মুখোমুখি ঘুরিয়ে এক হাত কোমরে রাখে আর অন্য হাত ধরে। অনিমার রাগে মাহিরের কাঁধ ধরার পরিবর্তে মাহিরের চুল শক্ত করে টেনে ধরে। মাহির ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে রাখে, কোনো মতে সহ্য করে নেয়। অনি হচ্ছেটা কি? ব্যথা পাচ্ছে? সেটা পাওয়ার জন্যই তো দিলাম। আপনার সাহস কি করে হয় আমাকে এভাবে টাচ করার? অপরদিকে আকাশ ও মীরাকে একই কাজ করে, কিন্তু মীরা আকাশের নাকটা জোরে মুচড়ে দেয়, তারপর কানে হাত দিয়ে কানও মুচড়ে দেয়। আকাশ কান নাক পুরো ব্যথা হয়ে গিয়েছে, কান দিয়ে পুরো ধোয়া বেরোচ্ছে। এভাবে তাদের মারামারির মধ্যে নাচ শেষ হয়। গান বন্ধ হওয়ায় সবাই হই হুল্লোড়ে করে তালি দিতে থাকে। মীরা আকাশকে জোরে একটা থাপ্পড় দিয়ে চলে যায়। অনিমাও মাহিরকে এক ধাক্কা দিয়ে চলে যায়। সবার হই হুল্লোড়ে আর লাইট অফ থাকার কারণে কেউই কিছু জানতে পারল না। মাহির আর আকাশও নেমে যায়। মাস্কটা খুলে ফেলার পর তারা একে অপরকে দেখে চমকে যায়। মাহির বলে, তুই তুই আমার বোনের থেকে দূরে থাকবি। তুই আমার বোনের থেকে দূরে থাকবি। তখনই হামসা মাহিরকে কোথা থেকে এসে গায়ে ঠুলে যায়। আকাশ বলে, এবারেই ন্যাকাকে সামলা, এর জন্যই বলেছি আমার বোনের থেকে দূরে থাকবি। মাহির রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। আকাশও ওদের রেখে চলে যায়। বেবি, কোথায় ছিলে তুমি? জাহান্নামে ছিলাম, এখন এখান থেকে সর, নয়তো থাপড়ে দাঁত ফেলে দেব। কথাটা বলেই মাহির চলে যায়। হামসা কাঁদো কাঁদো মুখে তার দিকে তাকিয়ে থাকে। আসলে মাহির যখন টিচারকে পারফরমেন্সের জন্য কনভিন্স করছিল, আকাশ সেটা শুনে মীরার সাথে পারফরমেন্স করা ছেলেটাকে টাকা দিয়ে সরিয়ে দেয় এবং সে তার জায়গায় চলে আসে। লাইট অফ আর মাস্কের কারণে কেউ কিছু জানতেও পারল না।